হচ্ছে। চারটে ডাইস আছে, বলছে 2 5 1, 2 5 1, 1 5 6, 1 5 6, 4 6 5, 4 6 5, 2 4 3, 2 4 3। বলেছে যে 4-এর উল্টো দিকে কী হবে, 4-এর উল্টো দিকে কী হবে। তাহলে 4-এর উল্টো দিকে তাহলে একটা 4 দিয়ে নেব আর একটা 4 বাদে নেব। তাহলে দেখ, এই দুটোকে আমি নিতে পারি, এটাতে 4 আছে, এটাতে 4 নেই। কমন কি কি আছে? 6 কমন আছে, 5 কমন আছে, 1 কমন নেই। তাহলে 4 আর 1 একে অপরের উল্টো দিকে হবে। এটা হয়েছে তো নাকি? ও 89। এখানেও তো আমারটা তো আবছা আছে 89টা। 7 9 7 9 13 21, তারপরে কি হবে? এটা আছে, ইজি আছে। 7 এটা ডিফারেন্স 2, এটা ডিফারেন্স 4, এটা ডিফারেন্স 8, তাহলে এটা ডিফারেন্স 16। ঠিক আছে, চল আজকে আমি প্রফিট অ্যান্ড লসটাকে একদম কমপ্লিট করে দিই। ঠিক আছে, কোশ্চেন 61। একটি দ্রব্যের উৎপাদন বা 840 টাকা, উৎপাদক 10% লাভে উৎপাদক 10% লাভে এটি একটি ব্যক্তির কাছে বিক্রি করে এবং সেই ব্যক্তি ফাইভ পার্সেন্ট ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে বিক্রি করে। সর্বশেষ বিক্রয় মূল্য কত? উৎপাদন ব্যয় হচ্ছে 840 টাকা। উৎপাদন ব্যয় যেটা, সেটা হচ্ছে আমার সিপি, কস্ট প্রাইস। বলছে উৎপাদক 10% লাভে এক ব্যক্তির কাছে বিক্রি করে। তার মানে এইটা হচ্ছে 840, এ বিক্রি করছে 10% লাভে
এ বিক্রি করছে 5% ক্ষতিতে, তাহলে এটা কত দাঁড়াবে? তাহলে 840-এর উপর 10% লাভ করছে। 840-এর 10% হচ্ছে 84 টাকা। 10% 84, 840-এর সঙ্গে 84 যদি যোগ করি তাহলে কত হবে? 840 আছে, যদি এর সঙ্গে 84 যদি যোগ করি তাহলে কত হবে? তাহলে 84-র মধ্যে এখান থেকে যদি 60 চলে যায় তাহলে এখান থেকে থাকছে 40-এর মধ্যে থেকে 16 যদি 44 কী করে থাকবে আর কি, 924 হবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে 4 4 8 12 2, 924 হবে। এবার 924 টাকায় ব্যক্তির কাছে বিক্রি করলো। ব্যক্তি এবার কী হচ্ছে যে 5% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে এর 5% আমি করব। দেখি এর 5% এবার কত হবে? 924-এর 900-র 5% কত হবে? 45 টাকা। এবার 24-এর 5% কত হবে? 24 5 120, 1 টাকা 20 পয়সা, অর্থাৎ 45 প্লাস 1 টাকা 20 সমান হচ্ছে 46 টাকা 20। এটা লসে বিক্রি করছে, তার মানে এটা মাইনাস হবে। এখান থেকে এটা মাইনাস করে দিলাম, এখান থেকে এটা মাইনাস করে দিলাম। তো মাইনাস করে দিলে আমার কী হচ্ছে যে এখানে আছে, এখান থেকে 80 পয়সা আসবে, আর 14 থেকে এখানে 7 বাদ গেলে হচ্ছে 7, 12 থেকে 5 বাদ গেলে হচ্ছে কত? 7, আর হচ্ছে কত? 8। তাহলে 877 টাকা 80 পয়সা। আচ্ছা, অপশানে নেই আর কি। হ্যাঁ, তাই তো, সর্বশেষ বিক্রয় মূল্য 877 টাকা 80 পয়সা, তো অপশানে নেই। উৎপাদক ব্যয় উৎপন্ন করতে যে খরচ হচ্ছে, একটা প্রোডাক্ট তৈরি করতে, উৎপাদন করতে যে খরচ হচ্ছে সেটাই হচ্ছে উৎপাদক ব্যয়। তাহলে অপশানের মধ্যে নাই, অপশানের মধ্যে নাই। দেখ এখানে স্টার দেওয়াও আছে। হ্যাঁ, সর্বশেষ বিক্রয় মূল্য কত, দেখ ওখানে স্টার দেওয়া আছে। স্টার দেওয়া আছে মানে এই অপশান কোশ্চেনে, পরীক্ষার কোশ্চেনে ছিল, কিন্তু যে অপশানগুলো ছিল তার মধ্যে কোনোটাই উত্তর নয়, সেই জন্য এখানে স্টার দেওয়া আছে। হ্যাঁ, এবার হচ্ছে তোর 65 আর কি। হ্যাঁ, তুল্য কমিশন মানে হচ্ছে সিঙ্গেল ডিসকাউন্ট, যে পরপর দুবার আমি ছাড় দিব। যে একটা দোকানে গেলাম, 100 টাকা আছে এমআরপি, দাম লেখা আছে 100 টাকা। এই 100 টাকার উপরে প্রথমে 10% ছাড় দিব, তারপরে আবার 20% ছাড় দেব। ছাড় দেওয়ার পর দেখব কত, ওটা যদি দুবার না দিয়ে একবার যদি ছাড় দিতাম তাহলে কত টাকা ছাড় দিতে হতো, সেটাই হচ্ছে আমার তুল্য কমিশন। তাহলে এর উপর আমি 10% যদি ছাড় দিই তাহলে এটা আসবে কত? 90 আসলো। এবার 90-র পর বলছে 20% ছাড় দিতে হবে, তাহলে 90-র 20% কত হবে? 9 2 18। তাহলে এখান থেকে 20% বাদ দিলে এটা হচ্ছে কত? 18 বাদ দিলে হচ্ছে কত? 72। তার মানে এমআরপি ছিল 100 টাকা, কিনলাম আমি 72 টাকাতে, আলটিমেটলি ছাড় পেলাম কত? 28%। এটাই হচ্ছে তুল্য কমিশন, তুল্য ছাড় বা তুল্য কমিশন অথবা সিঙ্গেল ডিসকাউন্ট। সিঙ্গেল, হ্যাঁ, পর ছাড় দিচ্ছি। প্রথমে 10%, তারপরে হচ্ছে 20%। এটা হচ্ছে বাংলায় বলছে ক্রমিক, বাংলায় বলছে ক্রমিক, ইংরেজিতে বলছে সাকসেসিভ। না ঠিকই আছে আর কি, এটা ভাষা বোঝার জন্য এইটাকে আমি আবার অঙ্কের মধ্যে দাগ দিয়ে রেখেছি আর কি। আচ্ছা, 65 হলো। এরপর হচ্ছে 66 হলো। বলছে ক্রয় মূল্য যদি 5 হয়, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, তাহলে বলছে লাভের হার কত? 5 টাকা যদি ক্রয় মূল্য হয় আর বিক্রয় মূল্য যদি 6 টাকা হয়, তাহলে লাভ কত হয়?
1 টাকা, অর্থাৎ 5 টাকাতে লাভ হচ্ছে আমার কত, 1 টাকা। তাহলে বলছে 100 টাকায় লাভ কত, বা এখানে বলতে পারিস একের লাভ কত, 1/5, 1/5 মানে কত, 20%। এটা বুঝতে পারলি, যদি এটা না বুঝতে পারিস তাহলে একে 20 দিয়ে গুণ কর, একেও 20 দিয়ে গুণ কর, তাহলে এটা 100 টাকা আসলো, এটা 120 টাকা, তাহলে 100তে 120, 20% লাভ। ক্লিয়ার হলো কি? হ্যাঁ, ঠিক একই রকম ধরে 64 নাম্বার যেটা বলেছে যে এটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে এসপি, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4। তাহলে 5 টাকা ক্রয় মূল্য, 4 টাকা বিক্রয় মূল্য, 1 টাকা লস কততে, 5-এ। তাহলে 1/5 হচ্ছে আমার লস, তাহলে 1/5 মানে কত, 20%, এটা হবে আমার লস। কোশ্চেন নাম্বার 66, বলছে একটা রেডিওর ধার্য মূল্য 480 টাকা। বলছে একটা রেডিওর ধার্য মূল্য 480 টাকা, মানে এমআরপি হচ্ছে 480 টাকা। তাহলে দেখ এটা হচ্ছে এমআরপি কত, 480 টাকা। এবার বলছে সে 10% ছাড় দিচ্ছে, 10% ছাড় দিল, তাহলে এখানে ডিসকাউন্ট কত করলো, 10%, 10% মানে কত, 48, তাহলে এখানে 48 টাকা সে ছাড় দিল, তার মানে বিক্রি করলো কত টাকাতে, 480 থেকে 48 টাকা যদি বাদ দিই তাহলে হচ্ছে কত, 32 টাকা, 432 টাকা বিক্রি করলো। বলছে 10% ছাড় দিয়ে 8% লাভ করে, অর্থাৎ প্রফিট হচ্ছে কত, প্রফিট হচ্ছে 8%, এটা হচ্ছে ক্রয় মূল্য সিপি। বলছে সে কোনো ছাড় না দিলে কত লাভ করত, সে যদি কোনো ছাড় না দিত তাহলে অ্যান্সার 20% হবে। তুই দেখ না, 400 টাকা আছে, 4/8 32 টাকা লাভ করেছে, 400 টাকার উপরে 4/8 32 টাকা লাভ করেছে, তাহলে 400 টাকার উপরে এই 48 টাকা আরও বেশি লাভ হতো, তার মানে 12×4 = 48, 4×8 = 48, তাহলে 8% ছিল, আরও 12% যোগ হবে। এবার হচ্ছে যে দেখ 8% লাভ করেছে তুই, তাহলে এবার 8% যখন করেছে তার মানে কি হচ্ছে যে আমার 108% সমান হচ্ছে 432 টাকা, তার মানে 1% সমান হচ্ছে আমার 432/108, 100% হচ্ছে আমার সিপি, তার এটা সমান হচ্ছে আমার ইন্টু 100, তাহলে এটা দিয়ে দেখ এটা হচ্ছে 4 বার, অর্থাৎ 400 টাকা হচ্ছে আমার সিপি। তাহলে প্রথমে দেখ এই 32 টাকা ছাড় দিয়েছে, সে 48 টাকা ছাড় না দিলে 480 টাকায় বিক্রি করতো, তাহলে 400 টাকার জিনিস 480 টাকাতে যদি বিক্রি করতো তাহলে 80 টাকা লাভ হতো, তাহলে 400-র কত পার্সেন্ট হচ্ছে, 80 টাকা, 20%। তাহলে সে কোনো ছাড় না দিলে সে 20% লাভ করতো। এরপরে দেখ 67, বলছে এক ব্যক্তি 100 টাকাতে 20টা করে আপেল বিক্রি করছে এবং এই ক্ষেত্রে তার 20% লাভ হচ্ছে। তাহলে 100 টাকায় 20টা বিক্রি করলে তার 20% লাভ হচ্ছে,
তাহলে বলছে তাহলে 100 টাকাতে কিনেছিল কতগুলো আর কি, হ্যাঁ কিনেছিল কতগুলো আর কি। তাহলে তুই দেখ আমাকে এখানে 100 টাকায় এখানে বিক্রি আর 100 টাকায় কেনা, তাহলে আমি বলছি যে 100 টাকায় 20টা যখন বিক্রি করছে তখন 100% লাভ আছে। তো এখানেও 100 টাকা আছে আর এখানেও 100 টাকা আছে আর কি, আমার খরচ যেটা আছে সেটা আমার সেম আছে। তাহলে আমি বলছি এখানে 20টা আপেল বিক্রি করছে, দাম নিচ্ছে কত 20% বেশি, মানে 120%। তার মানে 20টা আপেল সে দাম হচ্ছে কত 120, 20% লাভে মানে 120%-এ বিক্রি করছে। এবার কিনেছে কত, কিনেছে ধর এক্সট্রা আপেল কিনেছে, তাহলে কিনেছে তো 100%-এ, কিনেছে 100%-এ, বিক্রি করছে 120%-এ, কিন্তু কিনে তো 100%-এ। এবার দেখ এখান থেকে আমি বলছি যে এই 0, আচ্ছা তুই 20 দিয়ে এটা হচ্ছে 5 আর 5 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 24, তার মানে এক সমান হচ্ছে কত 24। তাহলে সে 100 টাকায় কটা আপেল কিনেছিল, সে 100 টাকায় 24টা আপেল কিনেছিল। ক্লিয়ার হলো এটা? দেখ এই টাইপের আরও যদি অঙ্ক থাকে তাহলে আমি ওটা করিয়ে দিচ্ছি, আগে করিয়েছি আমি এগুলো দেখিনি। 820, 780, 820, 780, 790, 800, 790, 800। তো বলছে ধার্য মূল্যের উপর 23% ছাড় দিচ্ছে, তাহলে ধার্য মূল্য মানে এমআরপি, এমআরপি হচ্ছে 100, ডিসকাউন্ট কত 23% ছাড় দিচ্ছে, মানে 23 টাকা ছাড় দিচ্ছে। তার মানে এসপি হচ্ছে কত, এসপি হচ্ছে 77 টাকা, এসপি হচ্ছে 77 টাকা। এসপি যদি 56 টাকা হয় 10% লাভ করে। আচ্ছা আমি ধরছি যে এখানে এসপি হচ্ছে 56 টাকা, লাভ হচ্ছে প্রফিট হচ্ছে 10%, তাহলে সিপি কত, তাহলে সিপি হবে দেখ 70 টাকা, 70 টাকার উপর 10% হচ্ছে 7 টাকা, 70 টাকার উপরে 10% হচ্ছে 7 টাকা, তাহলে 56 টাকা। তাহলে 7 টাকা লাভ হলে সিপি হবে কত 70 টাকা। 7 টাকা যদি লাভ পায় তাহলে তার সিপি ক্রয় মূল্য হবে 70 টাকা, ও লাভ করছে কত 56 টাকা লাভ করছে, তার মানে এর 8 গুণ, তাহলে এটারও 8 গুণ, 8 সাথে 56, ও ধার্য মূল্য চেয়েছে আর কি, হ্যাঁ 7 টাকা যদি লাভ হয় তাহলে তার ধার্য মূল্য হচ্ছে কত 100 টাকা, ধার্য মূল্য 100 টাকা। তাহলে 7 টাকা যদি লাভ করে তাহলে ধার্য মূল্য হবে 100 টাকা, এবারও লাভ করছে কত 56 টাকা, তাহলে এটাও হবে 8, তার মানে 7 8-এ 56 টাকা যদি লাভ করে তাহলে সেক্ষেত্রে ধার্য মূল্য হবে 800 টাকা, 800 টাকা। অর্থাৎ এইটা যেটা হবে তার 56 টাকা লাভ হলে ধার্য মূল্য কত হবে, বা 56 টাকা লাভ করতে হলে ধার্য মূল্য কত হবে, প্রশ্নটা। জিনিসটা কি ক্লিয়ার হলো? আবার বলছি, এক ব্যক্তি একটা দ্রব্যের ধার্য মূল্যের উপর যে দাম লেখা আছে তার উপর 23% ছাড় দিয়ে বিক্রি করছে, বিক্রি করে দেখছে যে তার 10% লাভ হচ্ছে। বলছে তার যদি 56 টাকা লাভ যদি হয়ে থাকে তাহলে দ্রব্যটার ধার্য মূল্য কত। তাই আমি বলছি যে এমআরপি 100 টাকা, 23% ছাড় মানে 23 টাকা ছাড় যদি দেয় তাহলে বিক্রি করছে 77 টাকায়, এবং বলছে 77 টাকায় বিক্রি করলে তার 10% লাভ হচ্ছে, 10% লাভ হচ্ছে। তাহলে ক্রয় মূল্য কত হবে, তাহলে দেখ 10% লাভ মানে হচ্ছে 1-এর 10, 10 টাকা সিপি, 1 টাকা হচ্ছে প্রফিট, তাহলে 11 টাকা হচ্ছে এসপি। কিন্তু এসপি 77, তাহলে 11 সমান 77 যদি হয় তাহলে এটা হচ্ছে 7 গুণ, তাহলে এটাও হবে 7 গুণ, 70 টাকা হচ্ছে সিপি। তাহলে যখন 70 টাকা সিপি, এসপি 77, 7 টাকা লাভ, 7 টাকা লাভ হলে
ধার্য মূল্য হচ্ছে 100 টাকা, 100 টাকা। ও 56 টাকা লাভ করতে চাইছে, মানে 8 গুণ, তাহলে এটা হচ্ছে 8 গুণ, অর্থাৎ 800 টাকা তার ধার্য মূল্য হবে। আচ্ছা, তারপর হচ্ছে দেখ 69, যে দামে কিনছে সেই দামে বিক্রি করছে, কিন্তু যখন বিক্রি করছে 1 কেজি বলে দিচ্ছে, 1 কেজি দাম নিচ্ছে, কিন্তু দিচ্ছে 1 কেজির জায়গায় 850 গ্রাম। তুই ধর ও 1 কেজি মানে 1000 গ্রাম কিনছে কততে? 1000 টাকাতে, 1000 টাকাতে। এবার ও 1 কেজি বলে ও দিচ্ছে কত? 850 গ্রাম দিচ্ছে, 850 গ্রাম। 850 গ্রামের সিপি হচ্ছে কত? সিপি হচ্ছে 850 টাকা। 1000 গ্রাম যদি ও 1000 টাকায় কিনে, তাহলে 850 গ্রাম 850 টাকায় কিনছে, কিন্তু সে তো 850 দিচ্ছে, বলছে যে আমি তোমাকে 1 কেজি দিয়েছি এবং 1 কেজির 1000 টাকা দাম নিচ্ছি, অর্থাৎ যে জিনিস 850 টাকায় কিনেছে সেইটা সে বিক্রি করছে কত? 1000 টাকাতে। এসপি কত? 1000 টাকা। তাহলে লাভ কত? 150 টাকা। কততে? 850-এ। তাহলে 150 ইন্টু 850 গুণিত 100, 0 0 15 দিয়ে 5 দিয়ে হচ্ছে 3, 5 দিয়ে হচ্ছে 17, তাহলে হচ্ছে তোর 3-17, 3-17 মানে কত বলবো? আচ্ছা, 300/17, এটাকে ভাগ করে নিস, এত পার্সেন্ট হবে। হ্যাঁ, ঠিক আছে, এরপর বল। আচ্ছা, 78 নাম্বার, দাম। কেনার সময় কি হয়েছে, যে আমি ধরছি সিপি, কিনছে কটা? বলছে 10 টাকায় 4টা কিনছে, 4টা 10 টাকায়, কটা? 4টা, কততে? 10 টাকাতে। পরে বলছে 10 টাকায় 5টা, 5টা কিনছে 10 টাকাতে। এবার বিক্রি করছে কটা? বলছে 20 টাকায় 9টা, 9টা বিক্রি করছে 20 টাকাতে। তাহলে এটা হচ্ছে আমার টোটালটা হচ্ছে এসপি, আর এটা সিপি, এটা হচ্ছে এসপি। তাহলে দেখ 4, 5 আর 9 এর লসাগু কত? 4, 5 আর 9 লসাগু হচ্ছে 180। 4, 5 আর 9 লসাগু হচ্ছে 180। তাহলে আমি কি হচ্ছে যে 180টা করে বস্তু কিনবো, যতগুলো কিনবো ততটাই বিক্রি করব। তো 4কে 180 যদি বানায় তাহলে কত করব? তাহলে 4কে 45 দিয়ে গুণ করব, 45 4 45, 180। তাহলে দামও 45 গুণ বেড়ে যাবে, 450 টাকা। 5কে যদি বানাই তাহলে 36 দিয়ে গুণ করব, তাহলে এটাও 36 গুণ দাম বেড়ে যাবে, 360 টাকা। তাহলে আমি এখানে কিনলাম কত? 180, আর এখানে কিনলাম 180, মোট কিনলাম কটা? 360 টাকা। মোট আমার দাম পড়লো কত? 810 টাকা। এবার 360টা যখন কিনেছি, তাহলে বিক্রিও করব 360টায়। তাহলে 9কে 360 বানাতে গেলে 40 দিয়ে গুণ করলাম, তাহলে দামও আমার 40 গুণ হয়ে যাবে। তাহলে 4 দুগুণ 800 টাকা, 9 4 36, 360। তাহলে যে জিনিস 810 টাকায় কিনলাম সেই জিনিস 800 টাকায় বিক্রি করলাম, তাহলে লস হচ্ছে কত? 10 টাকা। 10 টাকা লস হচ্ছে কত? 810-এ। তাহলে আমার লস হচ্ছে 10 টাকা, লস হচ্ছে কততে? 810-এ। তাহলে 100-তে কত? ইন্টু 100, অর্থাৎ 100/81 সমান হচ্ছে 1/19-81% লস। ঠিক আছে, তাহলে আমি আজকে ছেড়ে দিচ্ছি। আচ্ছা।
তোরা শুনতে পাচ্ছিস? হ্যালো, আচ্ছা কত হয়েছে কজন? আচ্ছা শুন, দেখ রিজনিংয়ের একটা সেট পাঠিয়েছিলাম, ওটা করে রাখতে বলেছিলাম, দেখেছিস রিজনিংটা? বলছি রিজনিংয়ের সেট পাঠিয়েছিলাম, করতে বলেছিলাম। হ্যাঁ বল বল। আমি শুনতে পাচ্ছি না আর কি, হ্যাঁ আওয়াজটা কাটা আসছে। টাইপ যদি থাকে, বলা আছে প্লাস যদি পি হয়, গুণ যদি আর হয়, মাইনাস যদি এস হয়, ভাগ যদি টি হয়, তাহলে এর মান কত হবে, এটার মান কত হবে। তাহলে কিচ্ছু করবো না, আমি যেখানে যেখানে পি আছে, আর আছে, এস আছে, টি আছে, এর জায়গায় যা চিহ্ন আছে সেই চিহ্নগুলো বসিয়ে দিব। প্রথমে কি আছে দেখ, আর আছে, আর এর জায়গায় কি আছে, আর এর জায়গায় হচ্ছে গুণিত, তাহলে আরকে কেটে এখানে গুণ বসিয়ে দিলাম। পি এর জায়গায় কি আছে, প্লাস আছে, পি এর জায়গায় প্লাস বসিয়ে দিলাম। এস আছে, এসের জায়গায় কি আছে, মাইনাস আছে, এসের জায়গায় মাইনাস বসিয়ে দিলাম। টি এর জায়গায় কি হবে, ভাগ হবে, টি এর জায়গায় ভাগ বসিয়ে দিলাম। পি আছে, পি এর জায়গায় প্লাস হবে, এখানে প্লাস করে দিলাম। এবার আমার সিম্পল ব্যাপার চলে আসলো। তাহলে আগে ভাগের কাজ করব। 9কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, তাহলে -3 আর +6 হচ্ছে +3, +3 আর 7 হচ্ছে 10, আর এদিকেও হচ্ছে 5 9 45, তাহলে 45 আর 10 55, অর্থাৎ এখানে হচ্ছে আমার 5 × 9 যোগ 7 ভাগ 3 দিয়ে ভাগ করলাম হচ্ছে 3 যোগ হচ্ছে 6, তাহলে হচ্ছে আমার 5 9 এখানে হচ্ছে 45, -3 আর +6, 7 থেকে 3 গেলে 4, 4 আর 6 10, +10 সমান হচ্ছে আমার 55। তাহলে আমার 55 হচ্ছে অ্যান্সার। এবার ডান দিকে 53 কোশ্চেন দেখ, 53 কোশ্চেন বলেছে, এটাকে পড়বি। বলছে এ বি এর চেয়ে লম্বা, এ বি এর চেয়ে লম্বা, তার বললাম যে এ বি এর চেয়ে লম্বা। বলছে সি ডি এর চেয়ে লম্বা, সি ডি এর চেয়ে লম্বা। যদি বি সি এর চেয়ে বেটে না হয়, মানে বি যদি বেটে না হয়, মানে বি লম্বা কার চেয়ে, সি এর চেয়ে, তাহলে সি এর চেয়ে লম্বা হচ্ছে কে, বি। তার মানে এইটাকে এখানে যদি প্লেস করে দিই বা এখানে যদি এনে দিই, তাহলে হচ্ছে আমার এ, এইটাকে এখানে এনে দিলাম। তাহলে দেখ এ বি সি ডি, তাহলে বলেছে যে সবচেয়ে লম্বাকে, সবচেয়ে লম্বা হচ্ছে এ, সবচেয়ে লম্বা হচ্ছে এ, অর্থাৎ এইখানে পড়ব আর এইখানে আমি সেট করব। এখানে যা বলা থাকবে সেই অনুসারে পড়ব আর এখানে সেট করব, আমার অটোমেটিক্যালি এখানে সেট হয়ে যাবে। আচ্ছা এর মধ্যে এবার বল, যদি কোনোটা তোদের না হয়ে থাকে তাহলে সেইটা আমাকে বল। এটাকে কেটেছে মাঝখানে, এটা কেটেছে। এবার হচ্ছে যে এই হচ্ছে আমার ত্রিভুজ। এইটা দিয়েছে, বলেছে যে এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে। অপশান হচ্ছে আমার 24 28 32 20, 24 28 32 20। তাহলে দেখে এটাকে কাউন্ট করব। কাউন্ট করার সময় কি হচ্ছে যে আমার যেখানে যেখানে এই ফিগার থাকবে, এটা আমার বেসিক ফিগার আমি বলেছিলাম, তাহলে হচ্ছে 1 2 3 4, তার মানে 4 2 8 হবে,
তাহলে দেখ 1 2 3 4, তার মানে হয়ে গেল আমার 8টা প্লাস। এবার দেখ বড়টাকে যদি ধরি, বড় ত্রিভুজটা কীরকম আছে, বড় ত্রিভুজটাও এরকম আছে, এই আছে। তাহলে 1 2 3 4, মানে 4 2 8, 1 অর্থাৎ 1 2 3 4, 4 2 8 হলো। এখানে 4 2 8 হলো। এবার দেখ এখানে দুটো, এখানে হচ্ছে দুটো, এটা হচ্ছে দুটো, এটা হচ্ছে দুটো, এই ত্রিভুজটা দেখ। তাহলে 2 2 4 2 6 2 8 প্লাস 8 হলো। এবার দেখ এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, প্লাস হচ্ছে 8, অর্থাৎ 8 4 32 অ্যান্সার হবে। অর্থাৎ এর মধ্যে আমার 32টা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ আছে। এরপর বল, যদি কোনোটা না হয়ে থাকে তাহলে আমি বলছি। 63 বলছে এ প্লাস বি, মানে হচ্ছে এ বি এর মা, এ প্লাস বি সমান হচ্ছে এ হলো বি এ। তাহলে দেখ পি মাইনাস এম, তাহলে পি মাইনাস এম মানে পি হলো এম এর ভাই, তাহলে পি হলো ভাই, নিচে করি, পি হলো এম এর ভাই। এম প্লাস এন মানে এম হলো এন এর মা, এম হলো এন এর মা, এম হলো মা কার, এন এর। এন গুণিত কিউ, এন গুণিত কিউ মানে গুণিত হলো এ হলো বি এর ভগিনী, মানে এন হলো কিউ এর বোন, এন হলো কিউ এর বোন। এবার দেখ অপশানে কী কী বলেছে। প্রথম হচ্ছে পি কিউ এর মামা, বলছে কোনটা ঠিক, পি কিউ এর মামা, পি কিউ এর মামা। তাহলে কিউ এন এর যদি মা হয় এম, তাহলে কিউ এরও মা হবে এম, আর এম এর ভাই যদি পি হয় তাহলে কিউ এর মামা হবে পি, তাহলে পি হলো কিউ এর মামা। তার মানে এ অপশানটা আমার ঠিক আছে। অন্য অপশানগুলো দেখে নিই, এ অপশান ঠিক আছে। তার বলছে পি কিউ এর ভাই, বলছে পি কিউ এর ভাই হচ্ছে না, কারণ এ আলাদা এসে আছে। বলছে পি কিউ এর ভাগ্নে, সেটাও হচ্ছে না। অর্থাৎ আমার সঠিক উত্তর হচ্ছে পি হলো কিউ এর মামা, অর্থাৎ কিউ এর মা হলো এম, আর মায়ের ভাইকে মামা বলি। আচ্ছা 63, 58, 58 দেখ কী বলছে। বি টু এফ, এফ ডি 6H, ডি 6H, এফ 14K, H 30N দেখা যাচ্ছে এন হলে পরেরটা কি হবে। তাহলে দেখ 2 4 6 6 8 14, 14 আর 16 30, তাহলে 4 8 16 32 হবে। তাহলে 30 আর 32 62 হবে, এটা 62 হবে মাঝখানে। বি এর পরে ডি মানে হচ্ছে 2 গ্যাপ, ডি এর পরে হচ্ছে এফ মানে হচ্ছে 2 গ্যাপ, এফ এর পরে হচ্ছে এইচ 2 গ্যাপ, তাহলে এইচ এর পরে হবে কি আই জে, তাহলে এখানে হবে আমার জে, 2 গ্যাপ। তারপরে দেখ জে 62, জে 62 তাতেই দেখ চলে আসার কথা, জে 62 অর্থাৎ অপশান ডি হচ্ছে আমার অ্যান্সার, অপশান ডি ঠিক আছে। পঞ্চান্ন নম্বর, তাহলে বলছে স্টার ইস টু 25 কত হবে।
তাহলে দেখ এটা রেশিওটা কী হচ্ছে 12-20, এটাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 3:5। তাহলে এখানে আমাকে করতে হবে 3:5 যদি করি, তাহলে একে যদি 5 যদি বসায়, হ্যাঁ, তাহলে 5 দিয়ে ভাগ করলে হবে কত? একে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে আমার 5, তাহলে এখানেও 5 দিয়ে ভাগ করব, তাহলে কাকে 5 দিয়ে ভাগ করলে এখানে 3 আসবে, 3×5 = 15। তাহলে অ্যান্সার হবে 15। 61, 16 + 2 সমান হচ্ছে 16। 20 + 4 সমান হচ্ছে 40। 24 + 8 সমান হচ্ছে 96। তাহলে বলছে 15 + 6 সমান হচ্ছে কত? তাহলে দেখ এটাকে আমি বলছি যে 16 + 2, তার মানে 16 × 2, 16 × 2 ভাগ 2 সমান হচ্ছে কত? দেখ, আচ্ছা দেখ 16 × 2 সমান কত? 32। একে 2 দিয়ে ভাগ করলাম, হলো কত? 16। 20 + 4 অর্থাৎ 20 × 4 সমান হচ্ছে 80। একে 2 দিয়ে ভাগ করলে হবে কত? 40। 24 × 8 সমান হবে কত? 24কে 8 দিয়ে যদি গুণ করি তাহলে 24 × 4 = 96, 96 দুগুণ হচ্ছে তোর কত? 192। একে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 96। তাহলে আমার 15 + 6 মানে 15 × 6 সমান হচ্ছে 90। একে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে 45। 45 হচ্ছে আমার অ্যান্সার। এটা হবে 45। কি বল বল বল। এটাকে প্লাসকে গুণিত করে দিলাম, 2-এর অর্ধেক করলাম আর কি, হ্যাঁ, অর্থাৎ 16 × 1। এখানে 4 আছে, একে গুণিত 16, 20 × 2, এখানে 8 আছে, একে 4 করে দিলাম, 24 × 4 = 96। তাহলে এখানে 3 করে দিলাম, এখানে গুণিত করে দিলাম, 15 × 3 = 45। এটা আরও সহজ হবে, হ্যাঁ। আর আর যদি অসুবিধা থাকে তাহলে বল, যদি না হয় তাহলে পরিমিতিতে যাব। সূত্র কিভাবে মনে রাখবো, হ্যাঁ, সেটা জানা দরকার আর কি, যে সেটা আমাকে আগে বুঝতে হবে যে সূত্র কিভাবে মনে রাখবো। কারণ পরিমিতির সূত্রের কনসেপ্ট যদি না আসে তাহলে কিন্তু পরিমিতি করতে একটু অসুবিধা হবে। তা আগে দেখে নিই সূত্রগুলো কী আছে। তাহলে হচ্ছে দেখ পরিমিতি, দেখ পরিমাণে পরিমাণ আর মিতি মানে হচ্ছে মাপ করা, অর্থাৎ পরিমাণ মাপ করা। পরিমাণকে আমি মাপ করব, মেজারমেন্ট করব আর কি, অর্থাৎ মেজারমেন্ট করে আমি পরিমাণ বের করব, সেটাই হচ্ছে আমার পরিমিতি। তো সাধারণত এটার বেশি দরকার পড়ে আর কি ল্যান্ডের ক্ষেত্রে। তা আমি যে কোনো জায়গার মাপ যদি বের করতে হয় তাহলে সেটা করব। তাহলে আমার কিসের মাপ নিতে হবে? আমার দরকার পড়বে জায়গা মাপা, হ্যাঁ, বস্তু মাপা।
সরল মাপক। অর্থাৎ এইভাবে আমাকে বিভিন্ন জিনিস যেটা আছে তাকে মাপতে হবে। কী কী মাপবো? যে সে কতটা জায়গা জুড়ে আছে এক, অথবা তার আয়তন কত, অথবা তার এরিয়া কত। তো সাধারণত দেখে নে, প্রথমে আসছি আমি, যে আমি কিছু ছবি আঁকছি। এবার দেখ, প্রথমে কি হচ্ছে, যে এই রকমের যে আকার আছে, এই আকারগুলোকে আমাকে বুঝতে হবে যে কোন আকারটাকে আমি কি বলছি। তা দেখ, এই যে আকার আছে এটাকে কি বলছি? এই আকারটা হচ্ছে আয়তাকার। তাহলে আয়তাকার যে ক্ষেত্র সেটাকে বলছি আয়তক্ষেত্র। তাহলে এটাকে বলবো আয়তক্ষেত্র। উপর নিচ সমান আছে আর এই দিকটাও সমান আছে, অর্থাৎ এটা দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য সমান আছে, দুটো প্রস্থ সমান আছে। কোণগুলো কি হচ্ছে? সব সমকোণ 90 ডিগ্রি, মানে খাড়াখাড়ি করে বাহুগুলো আছে। কিন্তু এটাই দেখ, এখানে যখন আসছি তখন কি হচ্ছে, যে এটা 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 সবটাই সমান আছে, তাহলে চারটা বাহু সমান আছে। এখানে কিন্তু চারটা বাহু সমান নয়। তাহলে দেখ, চারটা বাহু সমান আছে, সব বাহুগুলো সোজা সোজা করে আছে, বেঁকে টেকে নেই, অর্থাৎ সমকোণে আছে, 90 ডিগ্রিতে আছে। তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র। এবার দেখ, এটা আর এটা দুটো একই রকম, যে এই বাহু আর এই বাহু সমান আছে, আর এই বাহু আর এই বাহুও সমান আছে। কিন্তু এটা দেখ, এটা বেঁকে আছে। তো এটা শুধু সমানই নয়, এটা সমান্তরালও আছে। সমান্তরালটাকে পরে আসছি, এটা বেঁকে আছে আর কি। তাহলে এটাকে কি বলছি? এটাকে বলছি সামান্তরিক। এটা কিন্তু আর আয়তক্ষেত্র আমি বললাম না, এটা হচ্ছে সামান্তরিক। ঠিক একই রকম এটা আর এটা দেখ, এর চারটা বাহু সমান আছে, এরও চারটা বাহু সমান আছে, কিন্তু এটা বেঁকে বেঁকে আছে, কোনো খাড়াখাড়ি নাই, অর্থাৎ কোণগুলো সমকোণ নেই। তাহলে এটাকে বলবো রম্বস। এবার এখানে দেখ, এ আরও আলাদা আছে। কি আছে? যে এই বাহুটা আর এই বাহুটা একই রকম, ছোট বড় আছে, কিন্তু কী আছে, যে এটা যেরকম আছে এটাও সেরকম আছে, অর্থাৎ এই দুটো সমান্তরাল আছে। তাহলে সমান্তরাল হবে কোনটাকে বলছি আর কি, সেটা দেখ আর কি। যদি আমি একটা সরলরেখা এইভাবে টানি আর এইভাবে যদি টানি, তাহলে এটাকে যত দূরে আমি এভাবে টেনে নিয়ে যাই না কেন, এখানে যতটা গ্যাপ থাকবে এখানেও ততটা থাকবে, এখানেও ততটা, এখানেও ততটা, এই দিকেও ততটা থাকবে, এই দিকেও ততটা থাকবে।
অর্থাৎ কোনো দিন এই দুটো লাইন কোনো দিন একে অপরের সঙ্গে মিলবে না। কিন্তু এটাই যদি এরকম যদি হতো আর এটাকে যদি এরকম যদি করতাম, তার মানে কি হয়তো এই রকম জায়গাতে এসে এরা ক্রস করে যাবে, মিলিত হয়ে যাবে। তার মানে দুটো বাহু সব জায়গায় একই চওড়া নিয়ে যদি চলতে থাকে, কোনো মিলবে না, তাহলে সেটা হচ্ছে আমার কি, সেটাকে বলছি আমি সমান্তরাল। তাহলে এই বিপরীত বাহু দুটো হচ্ছে সমান্তরাল, আর এই বাহু দুটো যেমনই থাকুক, ছোট বড় যেমনই থাকুক, তাহলে এটাকে বলছি আমি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম এটাকে বলছি সমকোণী ত্রিভুজ। এটাকে বলছি সমবাহু ত্রিভুজ। এটাকে বলছি সমদ্বিবাহু ত্রিভুজ। আর এটা কোনো বাহু কোনোটার সঙ্গে সমান নেই, সবটাই অসমান আছে, তাহলে এটাকে বলছি বিষমবাহু ত্রিভুজ। প্রথমে এটা জানতে হবে। তাহলে দেখ এখানে যতগুলো আছে আর কি, তা আমি শুধু একটাই জিনিস সেটা মনে রাখবি যে ক্ষেত্রফলের একক হচ্ছে লম্বা মানে দৈর্ঘ্য গুণিত হচ্ছে চওড়া। লম্বা গুণিত চওড়া, প্রস্থ বলছি না, যে লম্বা গুণিত চওড়া। এবং লম্বা কি, গড় দৈর্ঘ্য, লেন্থ, দৈর্ঘ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে গড়। কীরকম, যেমন ধরো এটা আয়তক্ষেত্র, ফর্মুলা হচ্ছে কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে দৈর্ঘ্য গুণিত চওড়া। তাই আমি বলছি যে এটা হচ্ছে এ আর এটাও হচ্ছে এ, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে বি। এবার আমি বলছি যে ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল সমান হচ্ছে গড় দৈর্ঘ্য গুণিত চওড়া। এটারও ক্ষেত্রফল তাই, এটারও এখানে যা আছে সবটারই ক্ষেত্রফল হচ্ছে গড় দৈর্ঘ্য গুণিত হচ্ছে চওড়া। তাহলে আমি যদি বলি এটা দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য, তাহলে গড় দৈর্ঘ্য কত হবে, এ প্লাস এ বাই টু, অর্থাৎ এ প্লাস এ বাই টু, এটা হচ্ছে গড় দৈর্ঘ্য। চওড়া কত আছে, এইখান থেকে এইটুকু চওড়া আছে, অর্থাৎ বি, বি হচ্ছে চওড়া। তাহলে এটা কত হবে, 2a/2 গুণিত বি, 2 কেটে গেল, সমান আসলো কত, এ বি। তার মানে এ গুণিত বি মানে দৈর্ঘ্য গুণিত চওড়া আসলো। ঠিক আছে, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বইয়ে পাবো আমি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, কিন্তু আমি এইভাবে মনে রাখবো যে দৈর্ঘ্য গুণিত চওড়া সবারই ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রতে এটা যদি এ হয় তাহলে এটাও হচ্ছে এ, চারটা বাহু সমান থাকবে। তাহলে আমি বলছি এর দৈর্ঘ্য হচ্ছে গড় দৈর্ঘ্য এ প্লাস এ বাই টু, এটাও তাই। তাহলে যেহেতু সমান আছে এখানেও তাই হবে, অর্থাৎ এ গুণিত এ সমান হবে এ স্কোয়ার। তাহলে গড় দৈর্ঘ্য গুণিত চওড়া, অর্থাৎ গড় দৈর্ঘ্য হচ্ছে 2a/a, এ গুণিত চওড়া হচ্ছে এ, অর্থাৎ এ স্কোয়ার। বইয়ে পাবো বাহু স্কোয়ার, তাহলে আলাদা হয়ে গেল। আমার এটাও হচ্ছে গড় দৈর্ঘ্য গুণিত চওড়া, বইয়ের ভাষাটা আলাদা থাকবে, তাহলে আমার হচ্ছে এটাও তাই। এবার দেখে এখানে সামান্তরিক, এটা যদি এ হয় তাহলে এটা হচ্ছে এ, এটা যদি বি হয় তাহলে এটা হচ্ছে বি। তাহলে গড় দৈর্ঘ্য কত হচ্ছে, গড় দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস এ বাই টু, অর্থাৎ এ প্লাস এ বাই টু গুণিত বলেছি চওড়া। তাহলে এটা কি চওড়া, এটা চওড়া নয়, চওড়া আমার কি হবে, সোজাসুজি চওড়া হবে, অর্থাৎ এটা হবে চওড়া। এই চওড়াটাকে যদি বলি আমি এইচ, তাহলে এটা চওড়া হলো আমার এইচ।
তাহলে আমি বলেছি যে গড় দৈর্ঘ্য গুণিত চওড়া, তাহলে কত হলো এইচ। তাহলে এটা হচ্ছে উপরে 2a বাই হচ্ছে 2 গুণিত এইচ, 2 কেটে গেল, সেটা হচ্ছে এ গুণিত এইচ, অর্থাৎ দৈর্ঘ্য গুণিত চওড়া। এইখানে বইয়ে বলবে এটা হচ্ছে উচ্চতা, অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রে হবে দৈর্ঘ্য গুণিত উচ্চতা বইয়ে, কিন্তু আমার একই ব্যাপার আসছে, অর্থাৎ দৈর্ঘ্য গুণিত চওড়া। রম্বসের ক্ষেত্রে তাই, এটা যদি এ হয়, এটাও হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হয়, চারটা বাহু সমান। তাহলে গড় দৈর্ঘ্য হচ্ছে কত, 2a বাই 2 গুণিত চওড়া, চওড়া কোনটা, এটা হচ্ছে চওড়া, তার মানে 2 কেটে গেল, এ গুণিত এইচ, এটা হচ্ছে চওড়া। এবার রম্বসের ক্ষেত্রে আর একটা ফর্মুলা আছে, যে সবসময় আমার উচ্চতা নাও দেওয়া থাকতে পারে, কর্ণ দিয়ে এটাকে আবার করা যাবে। তাহলে এখানে আলাদা করে দিচ্ছি রম্বসে। তাহলে রম্বস এমন একটা জিনিস, এর যদি কর্ণ এখানে টানি আর এর যদি কর্ণ এখানে যদি টানি, তাহলে দুটো কর্ণ এটা আর এটা সমান হবে, এটা আর এটা সমান হবে। তাহলে সমান এখানে হবে, মানে এটা দুই ভাগে সমান, দুই ভাগে ভাগ করবে, এখানেও করবে, এখানেও করবে, এখানেও করবে, এখানেও করবে, সমান দুই ভাগে ভাগ। কিন্তু এর একটা আলাদা এক্সট্রা বৈশিষ্ট্য আছে, এই কোণগুলো যেটা আছে প্রত্যেকটা কোণ সমকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে। অর্থাৎ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমকোণে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এখানে আমি কর্ণ দুটোর গুণফল দিয়ে আমি ফর্মুলা বের করতে পারি 1, অথবা এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, এইটার ফর্মুলা বের করে এটার ক্ষেত্রফল বের করে 4 দিয়ে গুণ করে দিলে আমার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে এখানে আমার বলছে যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এবার ট্রাপিজিয়ামের এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এটা হলো এ, এটা হলো বি। এবার এইটা আমি জানি না, যাই থাকুক আমার, এটা আমার যাই থাকুক। তা আমি বলেছি যে গড় দৈর্ঘ্য কত, এ প্লাস বি বাই 2 গুণিত চওড়া, তাহলে চওড়া কোনটা, এটা হচ্ছে চওড়াকে বলছি এইচ, তার মানে হচ্ছে এই 2কে যদি বাম দিকে রাখি তাহলে বলবো যে এই 1/2 হচ্ছে এ প্লাস বি গুণিত চওড়া হচ্ছে এইচ। বইয়ে বলবে এইচ হচ্ছে উচ্চতা। তাহলে এ আর বি এই দুটো হচ্ছে সমান্তরাল বাহু, এটাকে যদি এইখানে আমি যদি রেখে দিই তাহলে এর গড় করলে এই অর্ধেক আসবে। তাহলে বইয়ে পাবো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা। বইয়ে এইটা পাবো, কিন্তু এটা তো মনে রাখা কঠিন আছে। তাহলে আমার ব্যাপারটা কিন্তু সেম আসছে, কী আছে, যে গড় দৈর্ঘ্য ইন্টু চওড়া ক্ষেত্রফল। এবার চলে আসি সমকোণী ত্রিভুজে। দেখ এটাকে আমি ছবিটা এখানে আঁকছি, এটাকে যদি এরকম যদি করতাম তাহলে এটা যদি এ হয় তাহলে এটাও এ হয়ে যাবে, আর এটা হচ্ছে আমার বি, অর্থাৎ এটা হয়ে গেল আমার চওড়া। তাহলে এটা এ আছে দৈর্ঘ্য, এটাও হচ্ছে এ দৈর্ঘ্য, কিন্তু এই ক্ষেত্রে কী হচ্ছে, গড় দৈর্ঘ্য কত, এইটাকে যদি আমি মিটিয়ে দিচ্ছি তখন এটা আর এ থাকছে না, এটা হয়ে গেল আমার 0 হয়ে গেল। তাহলে আমার গড় দৈর্ঘ্য কত, এ প্লাস 0/2 গুণিত চওড়া কত আমার বি, তার মানে হচ্ছে
1/2 ইন্টু এ ইন্টু বি, অর্থাৎ হাফ ইন্টু দৈর্ঘ্য গুণিত চওড়া গড় দৈর্ঘ্য। কিন্তু বইয়ে পাবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ এই বিকে বলবে উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমকোণী। তো এটাকে মনে রাখবে, মনে আমাকে রাখতে হবে। এটাও যদি এইখানে থাকে যে আমি যদি বলি যে এটা হচ্ছে আমার চওড়া, চওড়াটা হচ্ছে এইচ আর এটা হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে এ, এখানে এ কত, এখানে এ হচ্ছে 0, তাহলে এ প্লাস 0/2 ইন্টু এইচ, অর্থাৎ এখানেও তাই আসবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেও যদি আমি এটা করি, তাহলে এটা যদি এ হয় এখানে হচ্ছে 0, এটা হচ্ছে এইচ। এটাও যদি বলি আমি, তাহলে এটা হচ্ছে এ, এখানে হচ্ছে 0, এটা হচ্ছে এইচ, তাহলে এটাও তাই হবে, অর্থাৎ হাফ ইন্টু এ ইন্টু বি মানে এইচ। এবার এই সব কটা ইসের ক্ষেত্রে একটা ফর্মুলা কমন আছে, সেটা হচ্ছে কমন ফর্মুলা। কি? √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। যেমন বিষমবাহু ত্রিভুজ যদি দেয়, উচ্চতা যদি না দেওয়া থাকে তাহলে আমাকে এটাতে যেতেই হবে, কিন্তু এইটা দিয়ে আমি এটার যেমন ক্ষেত্রফল বের করতে পারবো, এটারও পারবো, এটারও পারবো, এটারও পারবো। অর্থাৎ যে কোনো ত্রিভুজেরই ক্ষেত্রফলের ফর্মুলা এইটা হবে, যেখানে এই এস যেটা হচ্ছে, এস সমান হচ্ছে তিনটে বাহুর যোগফলের অর্ধেক। তিনটে বাহু মানে হচ্ছে পরিসীমা, এই বাহু, এই বাহু, এই বাহু, এই তিনটে বাহুর যোগ করে তার অর্ধেক যেটা হবে, তিনটে বাহু যোগ করলে হবে পরিসীমা, তার অর্ধেক হবে অর্ধ পরিসীমা। অর্থাৎ এস সমান হবে এ প্লাস বি প্লাস c/2, এটা হবে এস। আচ্ছা, ছবিটা আগে স্ক্রিনশট নিলে তোরা নিয়ে নে স্ক্রিনশট। কোশ্চেন নাম্বার 1, 5, 6, 7, 8, 14, 15, 16, 19, 21। আমি তোদেরকে বলবো যে আগে এই কটা অঙ্ক, অর্থাৎ উপরে 5 আর নিচে হচ্ছে 5, এই 10টা অঙ্ক, 10টা অঙ্ক প্রশ্নগুলো শুধু আগে পড়ে নে ভালোভাবে। 10টা অঙ্ক প্রশ্নগুলো শুধু ভালোভাবে পড়। আমি তোদেরকে এটার জন্য 7 দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, বলেছে দৈর্ঘ্য হচ্ছে 2 আর প্রস্থ হচ্ছে 3। ক্ষেত্রফল বলেছে কত, 54 বর্গ সেমি, 54 বর্গ সেমি। তাহলে বলছে যে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত। তাহলে দেখ, ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ মিলিয়ে যদি গুণ করি তাহলে আমি ক্ষেত্রফল পাবো। তাহলে এখানে গুণফল বলে দিয়েছে 54, গুণফল বলে দিয়েছে 54। তাহলে আমি সিম্পলি যদি বলি, তাহলে এটা হচ্ছে আমার 2x, তাহলে এটা হচ্ছে আমার 3x। তাহলে আমার প্রশ্নটা আসবে কীভাবে, যে দেখ 2x গুণিত 3x সমান হচ্ছে আমার 54, তাহলে 6x স্কোয়ার সমান হচ্ছে 54, তাহলে x স্কোয়ার সমান হচ্ছে 54কে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 9, মানে x সমান হচ্ছে আমার 3। তাহলে x সমান যদি 3 হয় তাহলে 2x সমান হবে আমার 6 আর 3x সমান হবে আমার 9, তাহলে 9 6 54 হয়ে গেল আমার। তো কথা হচ্ছে যে আমি এটা তো ছোট আছে, এইভাবে এটা আমার চলে আসলো। তাই আমি বলছি যে 54 যেটা আছে, 54কে যদি আমি ফ্যাক্টর যদি করি তাহলে কি কি ফ্যাক্টর হতে পারে আর কি। দেখ, 54 গুণিত 1 সমান হচ্ছে 54, এখানে বলছি 2 গুণিত হচ্ছে 27 সমান হচ্ছে 54, 3 গুণিত 18 সমান হচ্ছে 54। আর কি হতে পারে,
6 গুণিত 9 সমান হচ্ছে আমার 54। এটাই হতে পারে, এর বাইরে আর দেখ ফ্যাক্টর আমার নেই আর কি। হ্যাঁ, এর বাইরে ফ্যাক্টর নাই, কিন্তু আমাকে বলেছে কি যে এটা হচ্ছে লেন্থ আর এটা হচ্ছে ব্রেথ। তাহলে লেন্থ যদি 2 হয় তাহলে ব্রেথ হবে আমার কত 3। তাহলে তুই বল এর মধ্যে কোন দুটোর অনুপাত 2:3 আছে বা 3:2 আছে। একমাত্র এটারই অনুপাত যেটা আছে সেটা হচ্ছে আমার দেখ 2:3 আছে কি না। এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 6, অনুপাত যদি করি তাহলে এটা সমান হবে কত 3:2। এই অনুপাতটা আমি পেয়ে গেলাম। অর্থাৎ দৈর্ঘ্য হবে 6, প্রস্থ হবে 9, কারণ দৈর্ঘ্যটা ছোট দিয়েছে আর কি এখানে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমার 6, প্রস্থ হচ্ছে 9। তাহলে আমার কাছে জানতে চেয়েছে যে দৈর্ঘ্য কত, তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমার কত 6, যেটা আমার এখানে বেরিয়েছিল। অর্থাৎ দৈর্ঘ্য সমান কত হবে, দৈর্ঘ্য সমান হবে আমার 6। এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে দেখ আমি ফ্যাক্টর করলাম, ফ্যাক্টর করে কিন্তু আমার বেরোলো। জিনিসটা কি বুঝতে পারলি? আমার মনে হয় জিনিসটা বুঝতে পারিসনি। আচ্ছা, আর একটা করছি, 2 নম্বর কোশ্চেনটা করছি আমি। কোশ্চেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিলে ভালো হয়। আমি এটা দেখ বোঝানোর জন্য তোদেরকে বললাম আর কি, বোঝানোর জন্য আমি এতগুলো সব লিখলাম আর কি, বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, কনসেপ্টটাতে আগে আই। হ্যাঁ, এবার 2 নম্বর কোশ্চেনটা দেখ, সেম কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 বলেছে দৈর্ঘ্য আর প্রস্থ অনুপাত কত দিয়েছে 5:2, অর্থাৎ এটা যদি 5 হয় এটা হবে 2, 5 আর 2 এইটা অনুপাত। ক্ষেত্রফল বলেছে কত 40, ক্ষেত্রফল বলেছে 40, বলেছে প্রস্থ কত, প্রস্থ সমান কত। তাহলে দেখ 40 আছে, দৈর্ঘ্য প্রস্থর গুণফল হচ্ছে 40, তাহলে 40-এর ফ্যাক্টর কি হতে পারে। 40-এর ফ্যাক্টর হতে পারে দেখ যে 40 গুণিত 1 হতে পারে, 2 গুণিত 20 হতে পারে, 4 গুণিত 10 হতে পারে, 5 গুণিত 8 হতে পারে, আর কি হতে পারে এইটা। তাহলে এর মধ্যে দেখ 5:2 রেশিও কার আছে, এই যে 10 আর 4, তার মানে 5 আর 2 রেশিও হয়ে গেল। অর্থাৎ 10কে যদি বলি 10:4, তার মানে সমান হচ্ছে কত 5:2। তার মানে দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ হচ্ছে 4। ক্লিয়ার হলো কি? তাহলে দেখ প্রস্থ বলেছে, তাহলে প্রস্থ হচ্ছে কত আমার 4, তাহলে 4 হচ্ছে আমার অ্যান্সার। যদি না হতো তাহলে আমি কি করতাম, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2, তাহলে বলতাম এটা হচ্ছে 5x, এটা হচ্ছে 2x, তাহলে আমি বলতাম 5x গুণিত 2x সমান হচ্ছে 40। তাহলে 10x² সমান হচ্ছে আমার 40, তাহলে x² সমান হচ্ছে 4, তার মানে x সমান হতো আমার 2। তাহলে x সমান 2 হলে 5 দুগুণে এটা হতো 10 আর এটা হতো আমার 4, তাহলে 4 আমার এখান থেকেই চলে এসছে। তো এটা আমার রপ্ত যদি হয়ে যায় তাহলে বাকিগুলো আমার লেখার দরকারই পড়বে না আর কি। হ্যাঁ, বাকিগুলো লেখার দরকারই পড়বে না, ঠিক আছে। তাহলে দেখ এই দুটো হলো। ঠিক একই রকম দেখ বলেছে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে ব্রেথ। লেন্থ হচ্ছে 7 আর ব্রেথ হচ্ছে, প্রস্থ হচ্ছে 1। ক্ষেত্রফল বলেছে কত 28। তাহলে 28কে আমি কি ভাঙতে পারি, 28 গুণিত 1, 2 গুণিত 14, আর একটা ভাঙা যায় 4 গুণিত 7। তাহলে দেখ আমার অনুপাত হতে হবে 7:1, তাহলে এটা কি হবে, এটা হবে না,
এটা কি হবে? এটা হবে না। তাহলে এটা দেখ, যদি 14:2 যদি করি তাহলে এটা হবে 7:1। তাহলে দৈর্ঘ্য হবে 14, প্রস্থ হবে 2। আমার চেয়েছে কি? চেয়েছে পরিসীমা কত। তাহলে দেখ পরিসীমা চেয়েছে, তাহলে দেখ আমার দৈর্ঘ্য হলো 14, এটা হচ্ছে আমার, এটা হলো আমার 14, আর এটা হলো আমার কত? 2। এবার দেখ এটা যদি 14 হয় তাহলে এটা হচ্ছে আমার 14, এটা যদি 2 হয় তাহলে এটা হচ্ছে 2। তো জানতে চেয়েছে পরিসীমা কত। এবার দেখ পরিসীমা বলেছে যে পরিসীমা কত। তাহলে পরিসীমা মানে হচ্ছে যে এটা যদি আমার জায়গা হয়, তাহলে আমি যদি এই জায়গাটাতে যদি আমি প্রাচীর যদি দিই, তাহলে এখান থেকে এই বরাবর দিব 14 দিব, আর 14 30, আর 2 32, তাই তো? তার মানে আমার পরিসীমা হচ্ছে কত? 14 + 2 + 14 + 2। তার মানে দুটো 14 আর দুটো 2 এর যোগফল হচ্ছে আমার পরিসীমা। দুটো 14 এবং দুটো 14। তাহলে আমি এটা তো বলতে পারতাম আর কি, যে দুটো 14 আছে আর দুটো 2, অর্থাৎ 2 × 14 + 2 × 2। তাহলে এখান থেকে 2 যদি কমন নিতাম তাহলে 14 + 2, অর্থাৎ 14 আর 2কে যোগ করে তাকে ডাবল করে দিলে আমার পরিসীমা। তাহলে আমি এই 14 আর এই 2 একে যোগ করে তাকে যদি ডাবল করে দিই তাহলে আমার পরিসীমা চলে আসবে। তাহলে 14 আর 2 কত? 16, 16কে ডাবল করলে কত হবে? 32। তাহলে আমার পরিসীমা হচ্ছে কত? 32। অর্থাৎ করব কি, এই 14 + 2, 14 + 2 এর ডাবল করে দিব, তাহলে আমার হয়ে গেল 32। এটা হচ্ছে আমার পরিসীমা। ঠিক আছে, এবার চলে আয় কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5টা আমি লিখছি, মুছে দিলাম। হ্যাঁ, রেকর্ডিং দেবো, করবি আর কি। তো ছবি এঁকে এঁকে প্র্যাকটিস করিস। বলছে একটা আয়তক্ষেত্র আছে, তাহলে এখানে একটা আয়তক্ষেত্র আঁকলাম। বলছে একটি বাহু হচ্ছে 8 মিটার। তাহলে এই যে দুটো বাহু আছে, দুটো বাহুর মধ্যে একটা হচ্ছে 8 মিটার। তাহলে আমি এটাকে 8 মিটার নিতে পারি, এটাকেও 8 মিটার নিতে পারি। ধরলাম এটা হচ্ছে আমার 8 মিটার। ঠিক আছে, এবার বলছে যে কর্ণ হচ্ছে আমার 10 মিটার। কর্ণ বলছে কোনটা? এটাকে বলছে কর্ণ। তাহলে কর্ণ হচ্ছে 10 মিটার। তাহলে বলছে অপর বাহুর দৈর্ঘ্য কত, অর্থাৎ এইটার দৈর্ঘ্য কত। এবার দেখ এইখানে একটা জিনিস মনে রাখিস, রিজনিংয়ে তোরা দিক নির্ণয় বা ডিরেকশন টেস্ট করেছিস, যেখানে অনেক সময় এখান থেকে এইখানে আসলো আর এখান থেকে এত দূর গেল, তাহলে এইখান থেকে এই দূরত্ব কত। তো এই ক্ষেত্রে দেখেছি যে এইটাকে বলে অতিভুজ, নিচেরটাকে বলে ভূমি, আর এটাকে বলে উচ্চতা বা লম্ব। তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। অর্থাৎ এই অতিভুজের স্কোয়ার এই দুটো বাহুর বর্গের যোগফলের সমান হবে। এইটাকে মনে রাখিস, এটা অনেক জায়গায় কাজে লাগবে। তো আমার দেখ এটা হচ্ছে 8 বলেছে, এটা এক্স আছে, আর এই কর্ণ যেটা সেটা হচ্ছে 10। তো কর্ণ মানে এটা কি, আমার তো এইটুকু যদি বলি সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি বলছি ভূমি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তার মানে 8 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে আমার 10 স্কোয়ার। তার মানে হচ্ছে 8 8 64 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার সমান হচ্ছে কত? 100। তার মানে এক্স স্কোয়ার সমান, দেখ 64-র সঙ্গে কত যোগ করলে 100 হবে? 36। তার মানে এক্স স্কোয়ারের মান 36, বা ধরে নেয় 100 - 64 সমান হচ্ছে 36। তাহলে এক্স স্কোয়ার সমান 36 হলে এক্স সমান কত হবে? 6, অর্থাৎ এটা হবে 6। তাহলে একটা বাহু যদি 8 মিটার যদি হয়, তাহলে অপর বাহুটা হবে কত? 6 মিটার, অর্থাৎ 6 মিটার হবে আমার অ্যান্সার। বলছি
3 4 5, এটাকে ট্রিপলেট বলছে। ট্রিপলেটটা কি সেটা আমি বোঝাচ্ছি। ঠিক একই রকমভাবে 3 ডবল 6 8, এটা হচ্ছে 10, এটাও হচ্ছে আমার ট্রিপলেট। যদি বলি আমি 5 12 13, এটা হচ্ছে ট্রিপলেট। তারপর হচ্ছে 8 15 17, এটা হচ্ছে ট্রিপলেট। কীরকম? 5 স্কোয়ার মানে হচ্ছে কত? 25। 4 স্কোয়ার মানে কত? 16। 3 স্কোয়ার মানে হচ্ছে 9। এই দুটোকে যোগ করলে দেখ 25 আসবে। আসলো। ঠিক একই রকম 10-এর স্কোয়ার যদি করি তাহলে আসবে 100, 8-এর স্কোয়ার করলে আসবে 64, 6-এর স্কোয়ার করলে আসবে 36। এটাকে যদি যোগ করি তাহলে আসবে, এটা ইকুয়াল হবে। ঠিক 13-র স্কোয়ার যদি করি তাহলে হবে 169, 12-র স্কোয়ার 144, আর 5-এর স্কোয়ার 25। এটাকে যদি করি তাহলে দেখ এটা প্লাস এটা সমান হবে 169। 25 যোগ 144 সমান হচ্ছে 169। ঠিক একই রকম এটা হচ্ছে 289, এটা হবে 225, আর এটা হবে 64। এটা যোগ সমান হবে, অর্থাৎ এটাও হবে আমার ট্রিপলেট। তো এটা করতে করতে এটা মনে হয়ে যাবে, এখন হয়তো বুঝতে পারবি না, মনে আসবে না। তো এটা যেটা থাকে ট্রিপলেট বলে এটাকে। আচ্ছা 5 হলো। তারপরে দেখ 6 7 8। তাহলে দেখ এখানে কি কি আছে? 8 আছে, 17 আছে। তাহলে তুই দেখ 8-এর সঙ্গে 17 আছে, ট্রিপলেটে কি আসবে? 15 আসবে। তার মানে এখানে 15 হবে। তার মানে দৈর্ঘ্য হবে 15, প্রস্থ হবে 8। তাহলে ক্ষেত্রফল কত হবে? 15 গুণিত 8 সমান 120। এটাকেও যদি এভাবে বের করিস তাহলে এইভাবে বের কর। ট্রিপলেট যদি মনে থাকে তাহলে সুবিধা হবে। এটা বলেছে 17, এটা হচ্ছে 8, এটা হচ্ছে মনে কর এক্স। তাহলে এক্স স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান হচ্ছে 17 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 64 সমান 289। তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 225, তার মানে এক্স সমান হচ্ছে 15। তাহলে এটা 8 আছে, এটা হয়ে গেল আমার 15। ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে 15 গুণিত 8। তাহলে ক্ষেত্রফল হবে 15 গুণিত 8 সমান 120। কিন্তু ট্রিপলেট জানা থাকলে আমার এখানেই অ্যান্সার হয়ে যেত। এবার দেখ কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 এবং 8। দেখ এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? আমার বলেছে যে প্রস্থ হচ্ছে 12, এটা হচ্ছে 12, এটা হচ্ছে এক্স। পরিসীমা বলেছে 56, পরিসীমা বলেছে 56, পরিসীমা 56। ক্ষেত্রফল কত চেয়েছে? ক্ষেত্রফল কত? এবার বল, এবার দেখ আমি বলছি যে এটা একটা আমি আয়তক্ষেত্র আমি নিলাম। ধর এটা যদি 10 হয় তাহলে এটাও 10 হবে, এটা যদি 4 হয় তাহলে এটাও 4 হবে, তাই তো? তাহলে আমি বলছি দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থের যোগফল, সেটা হচ্ছে আমার পরিসীমা। দুটো দৈর্ঘ্য এবং দুটো প্রস্থের যোগফল হচ্ছে আমার পরিসীমা। তাহলে আমি বলছি যে একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ যদি যোগ করি তাহলে আমি অর্ধ পরিসীমা পাব। যে শুধু দৈর্ঘ্য আর প্রস্থ যদি যোগ করি, মানে আমার কি হয়েছে দেখ, 10 যোগ 4 যোগ 10 যোগ 4 সমান হচ্ছে 10 10 20 আর 8 28। তাহলে আমি যদি বলি শুধু এইটাকে যদি যোগ করি 10 যোগ 4 আর এখানেও 10 যোগ 4, তাহলে অর্ধেক যেটা পাবো 10 যোগ 4, তাহলে সেটা হবে অর্ধেক পরিসীমা।
তার মানে একে 2 দিয়ে ভাগ করে দিলে আমার অর্ধ পরিসীমা কি পেয়ে গেলাম? 14 পেয়ে গেলাম। তাহলে অর্ধ পরিসীমা মানে হচ্ছে একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থের যোগফল। তাহলে আমার পরিসীমা বলেছে 56, তাহলে এর অর্ধ পরিসীমা কত হবে? 28 হবে। তাহলে এই 28 যেটা আছে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল মিলে হচ্ছে 28। তাহলে প্রস্থ যদি 12 হয় তাহলে বাকিটা হচ্ছে আমার দৈর্ঘ্য। তাহলে প্রস্থ আমার 12 আছে, তাহলে বাকি থাকছে কত? 16। 16 আর 12 হচ্ছে 28, তাহলে 16 হচ্ছে আমার দৈর্ঘ্য। এটা কি ক্লিয়ার হলো? এটা ক্লিয়ার হলো? আচ্ছা বলছি আমি, তুই দেখ এখানে আমি বলছি যে এটা আমি ধরলাম যে এটা একটা আয়তক্ষেত্র। তো দৈর্ঘ্য যদি 10 হয় তাহলে এটাও তো দৈর্ঘ্য 10 হবে। প্রস্থ যদি এটা 4 হয় তাহলে এটাও 4 হবে। তাহলে পরিসীমা কি হবে? 10 যোগ 4 যোগ 10 যোগ 4, অর্থাৎ 10 যোগ 4 যোগ 10 যোগ 4 সমান হচ্ছে 28। তাহলে আমি যদি একে অর্ধেক যদি করি তাহলে অর্ধ পরিসীমা পেলাম কত? 14। তাহলে এই 14 কোথা থেকে আসছে? একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ যোগ করে হচ্ছে আমার 14, অর্থাৎ পরিসীমার অর্ধেক যেটা সেটাই হচ্ছে আমার দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল, অর্থাৎ একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ যোগ করলে অর্ধ পরিসীমা পাবো। তো এখানে পরিসীমা আমার 56 বলেছে, 2 দিয়ে ভাগ করলে 28 যেটা সেটা আসছে আমার অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা কোনটা? দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল। তাহলে এই 28-এর মধ্যে 12 হচ্ছে প্রস্থ, তাহলে বাকিটা হচ্ছে আমার দৈর্ঘ্য। তাহলে 28-এর মধ্যে 12 চলে গেল, বাকি থাকলো কত? 16, সেটাই হচ্ছে দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে আমার 16। যদি এটা মনে না থাকে মনে কর, তাহলে ফর্মুলা ব্যবহার করতে পারি যে এটা হচ্ছে এক্স। তাহলে এক্স আর এটা হচ্ছে 12, তাহলে এক্স এটাও হবে এক্স, আর এটা যদি 12 হয় তাহলে এটাও হবে আমার 12। তাহলে দুটো এক্স আমার 2x প্লাস 12 আর 12 24 সমান হচ্ছে আমার 56। তাহলে 2x সমান কত হচ্ছে? 56 বিয়োগ 24 সমান কত হবে? 32। তাহলে x সমান কত হবে? 32/2 সমান হবে 16। তাহলে এটা বুঝতে গেলে আমার এগুলো কিছু দরকার পড়বে না। আচ্ছা ঠিক আছে, এটা 7 হলো। এবার চলে আয় কোশ্চেন নাম্বার 14। ক্ষেত্রফল বলেছে 108। তো বলেছে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর কত? দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর কত, অর্থাৎ দৈর্ঘ্য বিয়োগ প্রস্থ সমান কত? তুই বল। যে পরিসীমা হচ্ছে 42, অর্থাৎ 4টা বাহুর যোগফল হচ্ছে দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থর যোগফল হচ্ছে 42। তাহলে অর্ধেক যদি করি তাহলে একটা বাহু একটা প্রস্থ দৈর্ঘ্য পাবো। তা এটা হচ্ছে আমার আয়তক্ষেত্র, 4টা বাহুর যোগফল হচ্ছে 42, তাহলে এই দুটো বাহুর যোগফল হবে কত? 21। ঠিক আছে, অর্থাৎ এটা যদি x হয় আর এটা যদি y হয় তাহলে x প্লাস y সমান হবে আমার 21। ঠিক আছে, অর্ধ পরিসীমা। এবার ক্ষেত্রফল বলেছে 108। তাহলে দেখ 108কে এবার আমি ফ্যাক্টর করছি যে 108 আছে। 108 কি হতে পারে? 108 গুণিত 1, এটাকে বলতে পারি 2 গুণিত কত? 54, 3 গুণিত 36 বলতে পারি, 4 গুণিত 27 বলতে পারি, 4 গুণিত 27 বলতে পারি, আর কি বলতে পারি? 9 গুণিত 12 বলতে পারি। আর কিছু আছে? হ্যাঁ 6 দিয়ে
6 × 18 হতে পারে, 6 × 18 হতে পারে। এবার দেখ আমার দুটো বাহুর যোগফল বলেছে 21, তাহলে 108 আর 1 যোগফল কত? 109, হবে না। 54 আর 2 যোগফল হচ্ছে কত? 56, এটা হবে না। 36 আর 3 যোগফল কত? 39, হবে না। 27 আর 4 যোগফল কত? 31, হবে না। কিন্তু 12 আর 9 যোগফল কত? 21। তার মানে দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 9। দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 9, গুণফল হচ্ছে 12 9 108, ক্ষেত্রফল 108। তার মানে আমি বলছি যে দৈর্ঘ্য হচ্ছে আমার তাহলে 12 আর প্রস্থ হচ্ছে আমার 9। তাহলে বলেছে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর কত? তাহলে 12 আর 9 অন্তর কত? তাহলে আমি বলবো 12 - 9 সমান হচ্ছে আমার 3। তাহলে 12 আর 9 অন্তর হচ্ছে কত? আমার 3। এবার তুই দেখ যে আমি যদি এই 108 যদি থাকে, তাহলে আমি কি করব? এর কাছাকাছি বর্গ কি থাকবে আর কি। হ্যাঁ, এর কাছাকাছি স্কোয়ার নাম্বার কি আছে? এর কাছাকাছি স্কোয়ার নাম্বার তুই বল। 108-এর কাছাকাছি স্কোয়ার কি আছে? 100 আছে, 100 আছে, আর 121 আছে, আছে কি না? তাহলে আমাকে দেখতে হবে, দেখ আমি যদি 121 নিই তাহলে এর বর্গমূল হবে কত? 11, আর এটার বর্গমূল হবে কত? 10। তার মানে আমি বুঝে গেলাম যে 10 আর 11-র কাছাকাছি নম্বর হবে যে দুটো নম্বরের যোগফল হতে হবে আমার 21 আর গুণফল হতে হবে আমার 108। তাহলে আমি বলছি যে 10-এর চেয়ে ছোটো হচ্ছে আমার কত? 9। তাহলে 9 যদি নিই তাহলে 9-এর সঙ্গে আমাকে কত নিতে হবে? 12। আর 11 যদি নিই তাহলে 11-র যে 1 বাড়িয়ে দিলাম আমি 12, আর 2 কমিয়ে দিলাম আমার 9, কারণ আমার ডিফারেন্স তিন করতে হবে। তাহলে 9 আর 12-র গুণফল হচ্ছে 108, আর ডিফারেন্স দেখছি কত? 3 আছে আমার, 108 হয়ে গেল। তাহলে 12 আর 9 হচ্ছে আমার দৈর্ঘ্য প্রস্থ, তাদের অন্তর কত? 3। তাহলে এইটা যদি করতে পারি, অর্থাৎ আমি বলেছি যোগ বিয়োগ গুণ ভাগ, এইটার উপর যত প্র্যাকটিস করবি আর কি অঙ্ক তত সহজ হবে। জিনিসটা ক্লিয়ার হলো? এটা যদি না হতো তাহলে তোকে দেখ ফর্মুলা ব্যবহার করতে হতো। কীভাবে ফর্মুলা ব্যবহার করবি দেখ, এটাকে মুছে দিলাম, ফর্মুলা দিয়ে আবার করছি, কারণ ফর্মুলা সব সময় মনে থাকবে না। বলছে পরিসীমা হচ্ছে 42, তাহলে হচ্ছে ঠিক আছে এক্স প্লাস ওয়াই, তাহলে 2 পরিসীমা কত? 2 × x + y সমান হচ্ছে আমার 42। তার মানে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে আমার 21। আর ক্ষেত্রফল বলেছে মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ 108, বলেছে এক্স ওয়াই সমান হচ্ছে 108। তা আমাকে চেয়েছে এক্স মাইনাস ওয়াই সমান কত? তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারের ফর্মুলা নিলাম, সমান হচ্ছে কত? এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4x ওয়াই। এক্স প্লাস ওয়াই এর মান কত? 21 বিয়োগ 4 গুণিত 108। তাহলে 21 হচ্ছে 441 বিয়োগ হচ্ছে 432 সমান হচ্ছে কত? 9। কি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান হচ্ছে 9। তার মানে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান হচ্ছে 9। তার মানে এক্স মাইনাস ওয়াই সমান 9-এর বর্গমূল কত? 3। তাহলে ডিফারেন্স আসলো 3। তাহলে তুই বল এত কাঠখড় পুরানোর পর আমার 3 আসার চেয়ে আমি যদি সিম্পল যোগ বিয়োগ গুণ ভাগ করে যদি আমার উত্তর আসে, তাহলে সেটা সময় তো বাঁচাবে, প্লাস ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, কারণ ক্যালকুলেশনে ভুল হবে। এই ফর্মুলা মনে রাখতে গিয়ে আমার ভুল হবে, ফর্মুলা মনে থাকবে না। তো এটা গেল 14 নাম্বার। এরপরে দেখি কি আছে। আর এবার দেখ 15 নাম্বার কোশ্চেন। 15 নাম্বার কোশ্চেন দেখ, কোশ্চেন নাম্বার 15 নাম্বার কোশ্চেন বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যপ্রস্থের অন্তর বলেছে 4।
ক্ষেত্রফল বলেছে 192। তো বলছে পরিসীমা কত হবে, অর্থাৎ পরিসীমা কত। তাহলে দেখ পরিসীমা আমাকে জানতে যদি হয় তাহলে আমাকে দৈর্ঘ্য আর প্রস্থ আমাকে জানতে হবে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে আমার আয়তক্ষেত্র, এটা যদি এক্স হয় তাহলে এটা হচ্ছে আমার ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে কত, এইটা আমার কাছে জানতে চেয়েছে। অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর কত। এবার তুই বল, আমাকে বলেছে দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে অন্তর হচ্ছে 4। তুই দেখ, আচ্ছা একটা কথা বলতো, আমি তোদেরকে নৌকা এবং স্রোত করিয়েছি, নৌকা এবং স্রোত করিয়েছি, আচ্ছা ঠিক আছে, ওটাতেও পরে বুঝাচ্ছি আমি। তুই দেখ ক্ষেত্রফল 192 বলেছে, 192-এর কাছাকাছি বর্গ সংখ্যা কি আছে, 196। তাহলে এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 196, তাহলে এর বর্গমূল হচ্ছে কত, 14। এর বর্গমূল হচ্ছে কত, 14। তাহলে দেখ আমার দুটোর গুণফল হতে হবে কত, 192। এটার আমার গুণফল হতে হবে আমার 192। তাহলে দেখ আমি যদি 14 এটা যদি নিই তাহলে 14-র সঙ্গে এটা কত করতে পারি আর কি, তাহলে 16 গুণিত আমি 12 করতে পারি। কি কি হতে পারে দেখ, এর ফ্যাক্টর 192 আছে, তাহলে 192 গুণিত 1 হতে পারে, 2 গুণিত 96 হতে পারে, 3 গুণিত 63 হতে পারে, 64 হতে পারে, এটা 4 গুণিত আমার 48 হতে পারে, আর 8 গুণিত আমার 24 হতে পারে, আর কি হতে পারে আমার আর কি কি ফ্যাক্টর হতে পারে আমার, 4 যখন নিলাম, 8 হলে এটা হচ্ছে অর্ধেক, 3 যদি 6, এটা 9 যদি করি তাহলে এটা হবে আমার 24 গুণিত এটা 8 হয়েছে। এটাকে যদি 12 যদি করি তাহলে এটা হবে আমার 16। 16 12 হচ্ছে 192। কে ছিল, আচ্ছা 16 গুণিত 12, তাহলে দেখ 16 10-এ 160, আর 16 দুগুণ 32 মানে 192। তাহলে এই দুটো গুণফল হচ্ছে আমার 192, আর এই দুটো ডিফারেন্স কত আমার 4। তাহলে দেখ এখানে ডিফারেন্স আমাকে 4 আমাকে বলে দিয়েছে, ডিফারেন্স আমার 4 বলে দিয়েছে। তাহলে ডাইরেক্ট আমি বলতে পারি যে এই দুটোর অন্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার 4। যদি এইটা না করি তাহলে বাকি অঙ্ক যদি করি তাহলে আমার গোটা বোর্ড ভরে যাবে আর কি। হ্যাঁ, কারণ আমার হচ্ছে যে 36 সেকেন্ড মানে 30 সেকেন্ডের মধ্যে আমাকে উত্তর বের করতে হবে। অঙ্ক পড়ে অঙ্কর ক্যালকুলেশন করে 30 সেকেন্ড মানে হাফ মিনিটের মধ্যে অঙ্ক বের করতে হবে। তো যদি সেটা করতে হয় তাহলে আমাকে তোকে এইটা বিকল্পভাবে ভাবতেই হবে। তো এটা 15 গেল, এরপরে কি হচ্ছে, সতেরো নম্বর অঙ্কটা দেখ। 17 নম্বর অঙ্ক কি কি বলেছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে 108, পরিসীমা বলেছে 48। তো বলছে দৈর্ঘ্য আর প্রস্থ কত হবে, দৈর্ঘ্য কত হবে, প্রস্থ কত হবে। তাহলে তুই দেখ এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, বলেছে পরিসীমা হচ্ছে 48, অর্থাৎ 4টা বাহুর যোগফল হচ্ছে কত আমার 48। তার মানে দুটো বাহুর যোগফল হবে কত 24, অর্থাৎ এই দুটো বাহুর যোগফল হবে আমার 24। এবার দেখ গুণফল বলেছে 108, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান 24 হবে, আর এক্স ওয়াই সমান হবে আমার 108। এবার দেখ 24 কি কি উপায়ে হতে পারে আর কি, 24 কি কি উপায়ে হতে পারে, 23 যোগ 1 হতে পারে, 22 যোগ 2 হতে পারে,
21 যোগ 3 হতে পারে, 20 যোগ 4 হতে পারে, আর কি হতে পারে আমার 19 যোগ 5 হতে পারে, 18 যোগ 6 হতে পারে, 15 যোগ 9 হতে পারে, 14 যোগ 10 হতে পারে, 13 যোগ 11 হতে পারে, 12 যোগ 12 হতে পারে, আর একটা হতে পারে 10 যোগ 12, 9 যোগ হবে না, 8 দিয়ে হচ্ছে কত 12 9 108, 12 9 আচ্ছা এখানে আছে 12 যোগ, ও যোগফল কত বলেছে, পরিসীমা 48 বলেছে। আর একটা হচ্ছে 18 আর 6। তাহলে দেখ আমি যদি 18 আর 6 যদি যোগ করি তাহলে যোগ করলে হচ্ছে কত আমার 24, আর 18কে 6 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 18 6 হচ্ছে কত 108। তাহলে আমার এক্স প্লাস ওয়াই হচ্ছে আমার 24 আর এক্স ওয়াই হচ্ছে আমার 108। এবার আমার দৈর্ঘ্য প্রস্থ চেয়েছে, তার মানে দৈর্ঘ্য হচ্ছে আমার 18, প্রস্থ হচ্ছে 6, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে আমার 18, প্রস্থ হচ্ছে আমার 6, দৈর্ঘ্য 18 আর প্রস্থ হচ্ছে 6। এবার এটা দেখ 108 আছে, তাহলে 108-এর কাছাকাছি আমার বর্গ কী আছে, কাছাকাছি বর্গ হচ্ছে আমার, তুই দেখ একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে আমার 11, তাহলে ওখান থেকে আমি নিতে পারতাম আর কি। আচ্ছা এটা যদি না হয় তাহলে আমি যদি এটাকে ভাঙি তাহলে বলেছে যে এটাকে ধরলাম এক্স আর এটাকে ধরলাম আমি ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে আমার 24 আর এক্স ওয়াই সমান হচ্ছে আমার 108, এইটুকুটা। তা আমার দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ এক্স আর ওয়াই এর মান চেয়েছে, তাহলে আমি এবার এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার করলাম, তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4xy, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান 24 আছে, 24-এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু 108। এবার বল 24-এর স্কোয়ার 576 বিয়োগ 432, এটা বিয়োগ করলে হবে 4 4 1, তার মানে এক্স মাইনাস ওয়াই সমান হবে কত 12। তাহলে একটা যখন 12 আসলো তাহলে আর একটা হবে 9, 12 9 108, তার মানে এটা হবে ও এক্স মাইনাস ওয়াই সমান 12 আসলো, তাহলে দেখ এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 24 আর এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে আমার কত 12। তাহলে এই দুটোকে যদি করি তাহলে এটা কেটে যাবে, তাহলে 2x সমান হচ্ছে আমার 36, তাহলে এক্স সমান হচ্ছে কত 18। তাহলে একটা বাহু আসলো, এটা আসলো মনে করো আমার 18, তাহলে 18 যদি এটা হয় তাহলে আবার এক্সের মান এখানে যদি বসাই তাহলে ওয়াই প্লাস 18 সমান 24, তার মানে ওয়াই সমান চলে আসবে 6। তাহলে এতটা কাঠখড় পুরানোর পর আমার 18 আর 6 আসবে, অথচ এই কনসেপ্টটাকে যদি আমি ভাবি তাহলে দেখ 18 আর 6 24, 18 আর 6 হচ্ছে 108, তাহলে আমার এখানে করব। কোশ্চেন নাম্বার 18 দেখ, কোশ্চেন নাম্বার 18 বলছে পরিসীমা হচ্ছে 24, ক্ষেত্রফল হচ্ছে 32, বলছে বাগানটির দৈর্ঘ্য কত, অর্থাৎ দৈর্ঘ্য কত। তাহলে দেখ এটা হচ্ছে আয়তক্ষেত্র, তাহলে পরিসীমা হচ্ছে 24, তার মানে অর্ধ পরিসীমা হচ্ছে 12, তাহলে এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয় তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে আমার 12, এটা গেল। ক্ষেত্রফল বলেছে 32, এবার দেখ 32কে ফ্যাক্টর যদি করি তাহলে কি কি হতে পারে, 32 গুণিত 1 হতে পারে, 2 গুণিত 16 হতে পারে, 4 গুণিত 8 হতে পারে, আরও কী হতে পারে,
আটটা। এবার তুই বল যে যোগফল আমার 12 হতে পারে। 32 আর 1 যোগফল কি 12? এটার যোগফল হচ্ছে আমার 33, এটার যোগফল হচ্ছে আমার 18, এটার যোগফল হচ্ছে আমার 12। 8 4 32 আর 8 আর 4 যোগ করলে 12। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 8, প্রস্থ হচ্ছে 4। তাহলে দৈর্ঘ্য হলো 8, প্রস্থ হলো 4। চেয়েছে আমার দৈর্ঘ্য, এটা হয়ে গেল আমার 8। 8 হচ্ছে আমার অ্যান্সার। জিনিসটা ক্লিয়ার হলো? এবার চলে আয় কোশ্চেন নাম্বার 19। 19 আর 20, 19 আর 21 এই দুটো অঙ্ক করিয়ে তোদের আজকের ক্লাস অফ রাখবো। কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 বলছে যে 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া এটা হচ্ছে 24 মিটার আর এটা হচ্ছে 16 মিটার। একটা মাঠ আছে, ভিতরের দিকে 2 মিটার চওড়া, ভিতরের দিকে বলছে এইটা হচ্ছে 2 মিটার চওড়া। তো বলছে এই রাস্তাটার ক্ষেত্রফল কত? তাহলে তুই বল এই বাইরের যে ক্ষেত্রফল আছে এখান থেকে ভিতরটাকে যদি বের করে নিই তাহলে আমার শুধু এই রাস্তাটা পড়ে থাকবে। তো বলছে রাস্তাটার ক্ষেত্রফল কত? তাহলে দেখ বাইরের ক্ষেত্রফল কত? বাইরের ক্ষেত্রফল হচ্ছে 24 গুণিত, অর্থাৎ 24 গুণিত হচ্ছে আমার 16 বাইরের ক্ষেত্রফল। আর ভিতরের ক্ষেত্রফল দেখ, এই দিকে 2 আর এই দিকে 2, 4 বাদ যাবে। তাহলে 24 থেকে 4 বাদ গেলে হলো কত? 20। এটা 16 আছে, তাহলে এখানে 2 আর এখানে 2, 4 বাদ যাবে, এটা হবে 12। তাহলে ভিতরে হচ্ছে কত? 20 গুণিত 12। এবার বল 24 গুণিত 16, এটার গুণফল, এইটা তোরা আবার গুণ করবি। তাই আমি বলছি দেখ 24 টাকা কেজি, 16 কেজির দাম কত? তাহলে 24 টাকা কেজি, তুই বল 24 টাকা কেজি 10 কেজি দাম 240, 5 কেজির দাম হচ্ছে 120, তাহলে 360, আর 1 কেজির দাম হচ্ছে আরও 24 টাকা, মানে 384। এবার এটা 12 দুগুণ 24 মানে হচ্ছে 240। তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 1। তাহলে আমার রাস্তার ক্ষেত্রফল যেটা বেরোলো সেটা কত? 144। এটা হচ্ছে আমার রাস্তার ক্ষেত্রফল। এবার দেখ এটা ভিতরে দিয়েছে, এবার এটাকে বাইরে দিয়ে দিবে। হ্যাঁ, এটাকে এবার বাইরে দিয়ে দিবে। যেমন 21 নম্বর অঙ্কটা, 21 নম্বর অঙ্কটা নম্বর অঙ্ক বলছে আয়তাকার বাগানের 20 নাম্বারটা, 20 নাম্বার, যে একটা আয়তাকার বাগান আছে, দৈর্ঘ্য হচ্ছে 12 আর প্রস্থ হচ্ছে কত? 8। বলছে এবার বাইরের দিকে রাস্তা আছে কত? 3 মিটার। তাহলে বাইরের দিকে তিন মিটার, এটা হচ্ছে আমার 3। তাহলে দেখ এই বাইরের জিনিসটা থেকে ভিতরের জিনিসটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে এটা আমার রাস্তা পড়ে থাকবে।
তাহলে এটা হচ্ছে 12, এদিকে 3 আর এই দিকে 3, তাহলে 6 যোগ হয়ে এটা হয়ে গেল 18। এইটুকুটা হচ্ছে 8, এখানে 3 আর এখানে 3, 6 যোগ হলে 8 আর 6 14 হয়ে গেল। তাহলে আমি বাইরে থেকে ভিতরেরটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে রাস্তা পেয়ে যাব। তাহলে কত হচ্ছে যে 18 গুণিত 14 আর ভিতরে হচ্ছে 12 গুণিত 8। এবার দেখ 18কে 14 দিয়ে যদি গুণ করি, 18 টাকা কেজি, 15 কেজির দাম কত? তাহলে বলবি 18 ডেরে হচ্ছে 27, 270 টাকা। 270 টাকা থেকে 1 কেজি মানে 18 টাকা বাদ দিয়ে দিলে হয়ে যাবে 252। অথবা বলতে পারিস 10 কেজি হচ্ছে 18 10 180, আর 4 কেজি হচ্ছে 72, তার মানে হচ্ছে 252। 12 8 96। তাহলে 12 থেকে এটা হচ্ছে 6, 15 থেকে 10 গেলে এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে 156। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তার ক্ষেত্রফল 156। 156। তো আমি তোদেরকে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র দুটোরই আমি পিডিএফ পাঠিয়েছি। আয়তক্ষেত্রতে যা যা এরা কেরামতি করছে, বর্গক্ষেত্রতেও কিন্তু একই কেরামতি করবে। সুতরাং এবার এই অঙ্কগুলো আছে, বাকি অঙ্কগুলোকে এই ছবি এঁকে এঁকে আগে কনসেপ্ট যতক্ষণ না আসছে ততক্ষণ পরিমিতি তোর কাছে সহজ হবে না, মুখে মুখে করতে পারবি না। যেহেতু পরিমিতি থেকে দূরে আছিস, সেই জন্য আগে এগুলোকে কিন্তু আগে কনসেপ্টটাকে বিল্ড কর। দেখবি 3-4 দিন এই অঙ্কগুলো করার ক্ষেত্রে ভয় দূর হয়ে যাবে এবং তারপর নিজে নিজে প্র্যাকটিস করতে পারবি। হ্যাঁ, এরপরে বাকিগুলো প্র্যাকটিস করবি, নেক্সট ডে আমি এরপর থেকে শুরু করব।